প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্মার্ট পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি টেন্সের তৃতীয় ক্লাস নিয়ে। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের দৈনন্দিন জীবনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। আমাদের কথাবার্তা বলার সময় আমরা কিন্তু প্রায় এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো ব্যবহারের প্রয়োজন বোধ করি। যারা একাডেমিক পড়াশোনা করতেছো, অথবা যারা ইংলিশ শিখতেছো, স্পোকেন ইংলিশ শিখতেছো, অথবা যারা বেসিক গ্রামারের জন্য ইংলিশ শেখার চেষ্টা করতেছো, তাদের জন্য কিন্তু টেন্স জানাটা অবশ্যই দরকারি। আর সেই বিষয়টাকে মাথায় রেখেই আমি টেন্সগুলোকে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আমি টেন্সগুলোর ক্লাসগুলো নিচ্ছি। আশা করি প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য উপকারী হবে। তো কথা না বলে চলো শুরু করি আমাদের আজকের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। যারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ওই ভিডিওটি দেখোনি, তারা আমার এই প্লেলিস্টে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিডিওটা, ওটা দেখে আসবে, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা আরও সহজ হয়ে যাবে। দেখো বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি বর্তমানে কোনো কাজ চলছে এই যেগুলো বোঝাতে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় অনগোয়িং কোনো অ্যাক্টিভিটিকে বোঝানোর ক্ষেত্রে। বর্তমানে যে কাজ হচ্ছে, আমি যে কাজ করছি, সবগুলোকে বোঝানোর জন্য কিন্তু মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলো প্রথমে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো বন্ধুরা, এখানে আমি দুইটা বাক্য লিখেছি। একটি হচ্ছে মুনতাসির ফুটবল খেলে, আর হচ্ছে কি মুনতাসির ফুটবল খেলতেছে। তাহলে এই যে মুনতাসির ফুটবল খেলে, এই বাক্যের মধ্যে কি আছে? বাক্যের মধ্যে মূল ভাব এখানে হচ্ছে খেলা, অর্থাৎ এখানে এ প্রত্যয় রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু গত ক্লাসে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখেছিলাম যে কোনো বাংলা বাক্যের ক্রিয়ার সাথে যদি এ, অ, অন্তস্থ বা শূন্য বিভক্তি থাকে, তাহলে আমরা সেখানে কিন্তু সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ধরি। তাহলে যেহেতু এখানে খেলার সাথে যুক্ত হচ্ছে এ, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যখন এই বাংলা বাক্যে তুমি দেখো এখানে হচ্ছে কি তেসি, তেসো, তেসে, যদি বাংলা বাক্যে ক্রিয়ার সাথে এরকম তেসি, তেসো, তেসেন যোগ করা হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যখন কোনো বাংলা বাক্যে ক্রিয়ার সাথে তুমি যখন যোগ করবা এই শব্দগুলো তেসি, তেসি, তেসো, তেসেন, অথবা ছি, ছ, ছেন, তাহলে বন্ধুরা বাংলা বাক্যে ক্রিয়ার সাথে শেষে যদি আমি তেসি, তেসো, তেসেন, ছি, ছ, ছেন এই অংশগুলো যুক্ত করি, তাহলে কিন্তু ওই বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। যেমন আমি যদি বলি পাখি আকাশে উঠতেছে, আমি পড়াচ্ছি, মেয়েটি গান গাইতেছে, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, এই বাক্যগুলোর মধ্যে দেখো প্রত্যেকটা কাজ কিন্তু চলমান। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝাবে কিন্তু চলমান কোনো কাজ, যে কাজটা চলতেছে। যেমন আমি এখন তোমাদেরকে টেন্স বুঝাচ্ছি, এই যে আমি যে বুঝাচ্ছি আমার বোঝার কাজটা কিন্তু চলমান রয়েছে, দিস ইজ অনগোয়িং। সো এক্ষেত্রে আমরা এটাকে কী করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। তাহলে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের কাছে বোধগম্য হলো। যখনই কোনো কাজ চলতে থাকে, সে চলমান বিষয়গুলোকে প্রকাশ করার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করে থাকি। তাহলে দেখো এখানে বলা হচ্ছে মুনতাসির ফুটবল খেলতেছে, তাহলে এখানে হচ্ছে কি এই যে খেলতেছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বন্ধুরা, আমরা যদি কখনো দেখি বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি এইগুলো থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, বাবা পত্রিকা পড়তেছেন, তাহলে কি রয়েছে? এই যে তেসেন, দেখেন এই যে তেসেন রয়েছে, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বন্ধুরা, বাংলা বাক্যকে দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই শব্দগুলোকে মুখস্থ করা, তেসি, তেসো, তেসেন, ছি, ছ, ছেন, এইগুলোকে। অর্থাৎ যে কাজটা চলমান, সেই চলমান কিছু বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করবো। চলো এখন আমরা এটাকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করবো সেই বিষয়টাকে শিখে আসি। দেখো বন্ধুরা, ইংরেজিতে যখন তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে ট্রান্সলেট করবে, তখন তোমাকে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। প্রথমে তোমাকে লিখতে হবে সাবজেক্ট, এরপর তোমাকে লিখতে হবে কি বি ভার্ব। দ্যাট মিনস আমি এখানে লিখব হচ্ছে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। দেখো এখানে আমি কিন্তু বলেছি কি আমাকে কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে। এরপরে বি ভার্ব এম, ইজ, আর, এই পাঁচটি লিখতে হবে, এম, ইজ অথবা আর। তারপর আমি ভার্বের সাথে করবো কি, আমি আইএনজি করবো, পার্টিসিপল করবো, এরপর আমি অবজেক্ট লিখবো। যেমন আমি ভাত খাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ভাত খাচ্ছি, আমি ছোট্ট একটা বাক্য লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্যই। সো আমি ভাত খাচ্ছি, এখানে সাবজেক্টটা কি দেখো তো? সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে আমি এই যে কোশ্চেনের স্ট্রাকচারটা, যে প্রথমে আমি সাবজেক্ট লিখবো, আমি সাবজেক্ট লিখতে পারি আই, এরপর আমি কি লিখবো? অ্যাম, ইজ, আর,
তিনটার মধ্যে যে কোনো একটা লিখবো, কিন্তু কিভাবে লিখবো এই লেখাটা ডিপেন্ড করবে তোমার এই পার্সন এবং নাম্বার অনুযায়ী। এই বিষয়টাকে বোঝার জন্য আমি এখানে নোট করে দিচ্ছি। দেখো আইটা বসবে, কিন্তু যখন সাবজেক্ট থাকবে আই তখন আমরা সবসময় বসাবো কি এম, অর্থাৎ আইটা সবসময় এম গ্রহণ করবে, আই এম। যখন তুমি দেখবে এই সাবজেক্টটা হি হবে অথবা সি হবে, কারো নাম হবে অথবা ইট হবে, তখন এর সাথে হবে কি ইজ। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমি বসাবো কি ইজ। যেমন হি হতে পারে, সি হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে অথবা ইট, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। একইভাবে যদি উই, ইউ, দে অথবা প্লুরাল, তাহলে আমরা বসাবো কি আর। যদি কখনো দেখো সাবজেক্টটা উই, ইউ, দে অথবা কোনো প্লুরাল বা বহুবচন নাউন থাকে, তাহলে আমরা সেখানে বসাবো কি আর। তাহলে আশা করি আমি এখানে কোনটা কখন বসাবো সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাই আই এর সাথে আমি এখানে কি লিখবো এম, সো লিখবো কি আই এম। এরপর দেখো আমি বলছি কি ভার্বের সাথে আইএনজি করব, অর্থাৎ যেই ভার্বটি তুমি সিলেক্ট করতেছো সেই ভার্বের সাথে আইএনজি করবে। এখানে ভার্ব দেওয়া আছে কি খাচ্ছি, খাওয়া ইংলিশটা হচ্ছে কি ইট, তাই আমি লিখতে পারি কি ইট। আইএনজি করতে হচ্ছে ইটিং, আই এম ইটিং, আই এম ইটিং। এরপরে বন্ধু কি লিখবো অবজেক্ট লিখবো, আমি কি খাচ্ছি ভাত খাচ্ছি, তাহলে অবজেক্ট হচ্ছে কি ভাত, তাহলে কি রাইস, দ্যাটস ইট, আই এম ইটিং রাইস। তাহলে বন্ধুরা যদি তুমি এই স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য আমি একটি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে এই কয়টা বাক্যের এইগুলো করে ফেলো। যদি তোমাদের কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে, বোঝার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। যদি তোমাদের কারো ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি আরও ভিডিও ক্লাস করার অনুপ্রেরণা পেতে পারি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।